আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ পর্বটিতে। আজকের পর্বে আমরা নেপালের পোখরা শহর থেকে যাব ঘান্ডুগ্রাম। আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেক করার জন্য সাধারণত এই ঘান্ডুগ্রাম থেকেই আমাদের ট্রেকিং শুরু হবে। আর এই ট্রেকিং যাওয়ার পথে আমরা অতিক্রম করব পোখরা থেকে 60 কিলোমিটার দূরত্ব, যেটা আমরা যাব একটা পাবলিক বাসে করে। তার সাথে অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে থাকবে আমাদের এই প্রকৃতির মন ভালো করা দৃশ্য, যা আমাদের এই ট্রেকিংকে এক আলাদা মাত্রা এনে দেবে। তাই সাক্ষী থাকুন আজকের এই পর্বের, আর আমাদের সাথে পৌঁছে যান কোনো এক রূপকথার গল্পে, যেখানে হাতছানি দিয়ে রাখছে মাউন্ট অন্নপূর্ণা ও মাউন্ট মাচাপুচারে। আমাদের সকালটা শুরু হলো পোখরা শহরের হোটেল কর্ডিয়াল থেকে, যেখান থেকে মন ভালো করা দৃশ্য দিয়েই আমরা শুরু করলাম আজকের দিনটা। সবাইকে জানাই সুপ্রভাত। আজকে 11ই মে 2025। নেপালের বর্তমান সময় হচ্ছে 6টা বেজে 45 মিনিট, আর কলকাতার সময় হচ্ছে 6টা বেজে 30 মিনিট। তো এই হচ্ছে এখানকার সকালবেলার ভিউ। তো এই দূরে মাউন্ট ফিস্টেল দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো সেভাবে ধরা পড়বে না। তো আজকে মোটামুটি এখন এই মুহূর্তে সবাই ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হচ্ছে, হয়ে আমরা একটু কফি বানাবো, কফি আর তার সাথে ব্রাউন ব্রেড আর চেরি আছে দিয়ে আমরা মোটামুটি একটা হালকা করে ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা স্নান সেরে আমরা বেরিয়ে পড়বো ইমিগ্রেশন অফিসের উদ্দেশ্যে। আর সেখানেই হবে আমাদের এবিসির জন্য প্ল্যান বানানো, এবিসি পারমিশন বানানো। সেই পারমিশন বানিয়েই আমরা রওনা দেব কিমচের দিকে। এই হচ্ছে আমাদের হোটেলের দিনের বেলার ভিউ। কালকে রাত্রিরে দেখানো যায়নি, সিলিন্ডারগুলো এখানে এইভাবে বাইরে রাখা হয়। ঘড়িতে এখন সময় 9টা বেজে 15। তো এই মুহূর্তে আমরা হোটেল থেকে চলেছি ইমিগ্রেশন অফিসের দিকে। আমাদের হোটেল থেকে এই 2.6 কিলোমিটার দূরে অবস্থিত, প্রায় আধ ঘন্টা হেঁটেই যাচ্ছি, কেননা যেহেতু আমাদের অভিযানটা সম্পূর্ণ পায়ের উপর নির্ভর করি, তাই হোটেল থেকে আর কোনো ট্যাক্সি করিনি। তো তারই মাঝে আমি আর মান্ডি কিছু জিনিস ভুলে গিয়েছিলাম। তো আমি যেমন একটা পঞ্চু কিনলাম, আর মান্ডি কিনলো পঞ্চু আর লাঠি। তো সব মিলিয়ে নিল 1100 টাকা। তো তুলনামূলকভাবে দেখলাম ভালো। তো আমাদের অমরনাথের যেগুলো 50 টাকা করে যে পঞ্চুগুলো বিক্রি হয়, সেগুলোই এখানে বলছে 350 টাকা। তো তবে তার কোয়ালিটিটা অনেকাংশে ভালো, আর শেষমেশ 200তে দিল। আর লাঠিটা 800 বলেছিল, ওটা 700-র কমে আর দিল না। তো সকালবেলার টাইমে যেহেতু ওরা বুঝে গেছে আমার প্রয়োজন বেশি, তো সুতরাং ওরা আর কমালো না আমাদেরকে। আর আমাদের যেহেতু নিতে হতো, তো সেই অর্থে আমরা নিতে বাধ্য হলাম। সঙ্গে ছাতা একটা রেখেছি, তবে জানি না উপরে যদি বরফ টরফ পড়ে বা তুষারঝড় হয়, তাহলে সেক্ষেত্রে ছাতাতে তো আটকাবে না, তখন আমাদের এই পুঞ্চুটা কাজে লাগবে। আর যেহেতু আমার ব্যাগে রেন কভার আছে, তো সেই জন্য আশা করছি অতটা অসুবিধা হবে না, এটাতেই ম্যানেজ করে নিতে পারবো। তো আপাতত যাওয়া যাক। আমরা আপাতত চলছি পোখরার ইমিগ্রেশন অফিসে, যেখানে আমরা অন্নপূর্ণা বেস ক্যাম্প যাত্রার জন্য পারমিশন আমাদের বানাবো। তো আমরা পোখরা লেক সাইডের পাশের রাস্তাটা দিয়েই হেঁটে যাচ্ছি इमिग्रेशन ऑफिसर दिखे। मेरे 3 अनमोल रतन चल रहा है, मांडी, दीप, अमित। एकदम सीरियस নিয়ে চলেছে। রাস্তায় যেতে যেতে পড়লো পোখরা লেক। এই পোখরা লেকের সামনে দিয়ে আমরা যাব ইমিগ্রেশন অফিসে। এই মুহূর্তে চলে এসেছি ইমিগ্রেশন অফিস পোখরাতে। তো এখান থেকে আমরা এবিসি যাওয়ার জন্য পারমিশনটা বানিয়ে নেব। চলুন এবার ভেতরে যাওয়া যাক। অফিসের ভেতরটা নানা রকম ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। অফিসের চারিদিকটা নিট এবং ক্লিন। এই নেপালের একটি সরকারি কার্যালয়। ট্রেকিংয়ের বিষয়গুলিতে এখান থেকেই পারমিশন নিতে হয়। অফিস যেহেতু 10টায় খুলবে, তো আমরা 10টা বাজার কিছুটা আগেই পৌঁছে গেছিলাম, তাই আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল কিছুক্ষণ। 11/5/2025 এই যে অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার পারমিশনের ফর্ম।
এটা মোটামুটি আমাদেরকে ফিল আপ করতে হবে। এখন ফিল আপ করে জমা দিলেই তার সাথে 1000 নেপালি রুপি দিলেই পারমিশন পেয়ে যাব। তো 10টা বাজতেই অফিস এখানে খুলে গেছে। তো এখন আমরা সবাই মিলে অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার যে ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করছি, আপনাদেরকেও দেখাচ্ছি। ফর্ম ফিল আপ করতে বেশি কিছু সমস্যার সম্মুখীন হয়নি। সাধারণত নিজের ব্যাপারে কিছু বেসিক ডিটেলস দিলেই হয়ে যাবে আপনার ফর্ম ফিল আপ। এখানে সাপ্লি পেয়েছিল সিইউতে, নেপালে এসে সুযোগ পেয়েছে যে 1000 টাকা দিলে সেই সাপ্লির ফর্ম ফিল আপটা করলে সাপ্লি থেকে পাস হয়ে যাবে। হিরো এখানে ছবি তুলতে ব্যস্ত। এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্ম ফিল আপ। পেয়ে গেলাম এবিসি যাওয়ার একটা পারমিশন ইমিগ্রেশন অফিস থেকে, যার জন্য নিল 1000 নেপালি টাকা। এই হচ্ছে, তো এটা নিয়েই আমরা এবার রওনা দেবো এখান থেকে বাস স্টপেজের দিকে, পোখরা বাস স্ট্যান্ড। সেখান থেকেই আমরা যাব ঘান্ডুকের উদ্দেশ্যে। দেখা যাক সেখান থেকে গাড়ি পাই না আমাদেরকে বাস সার্ভিসে করে যেতে হয়। তো এই হচ্ছে পারমিশন, 1000 নেপালি টাকা, কিন্তু 1000 নেপালি টাকা নিল এই পারমিশন দেওয়ার জন্য। তো এই হচ্ছে ইমিগ্রেশন অফিসের বাইরে আছি। এই জাস্ট বেশিক্ষণ লাগবে না, 10টা এলাম, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে বসেই আপনারা পারমিশন পেয়ে যাবেন। তবে এখানে সেরকম ভিড় আপাতত নেই, যার জন্য আমাদের তাড়াতাড়ি সার্ভিসটা পেলাম। ইমিগ্রেশন অফিসের সামনে থেকে নগর পরিবহনের যে বাস আছে সেই বাস ধরলাম। সেই বাস ধরে চলে এলাম আমরা পোখরা বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা হয় ডাইরেক্ট ঘান্ডুক যাওয়ার গাড়ি করব, নাহলে বাস সার্ভিসে করে আমরা যাব কিমচে। সেখান থেকে হয়তো আমাদের 2-3 কিলোমিটার যেতে হবে ঘান্ডুকে পায়ে হেঁটে, যদি আমরা বাসে করে যাই। তো বলে রাখি, ওই ইমিগ্রেশন অফিস থেকে পোখরা বাস অফিসের দূরত্ব হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার, কিন্তু ওরা আপনার থেকে হয়তো ব্যাগ দেখে হয়তো 25 টাকা চার্জ করবে, কিন্তু আসল ভাড়া হচ্ছে 10 টাকা করে। নেপালি টাকায় কিন্তু ভাড়া হচ্ছে 10 টাকা, কিন্তু ওরা আপনার থেকে চাইবে 25 টাকা করে। সুতরাং একটু সাবধানে উঠবেন যখন বাসে উঠবেন, তখন বাসে যে সমস্ত নেপালি যাত্রী আছে তাদের থেকে আপনি যে দূরত্বে বা যে গন্তব্যে যাচ্ছেন সেটার কত টাকা ভাড়া হতে পারে ওদের থেকে নেপালি টাকায় আপনারা জেনে নেবেন। তা আমরা জেনে নিয়েছিলাম, যার জন্য আমরা 100 টাকা থেকে বেঁচে গেছি। 4 জনকার 100 টাকা বলেছিল, শেষমেশ 4 জনকার 40 টাকায় আমরা বাস ভাড়া দিয়ে চলে এলাম পোখরা বাস স্ট্যান্ডে ইমিগ্রেশন অফিস থেকে। আমরা ছোট গাড়ি করে চলে এলাম ব্যাস বাস পার্ক। আর এইটা হচ্ছে এই টিকিট কাউন্টার থেকে ঘান্ডুক যাওয়ার বাসের টিকিট কাটলাম এখান থেকে। এটা হচ্ছে ব্যাস বাস পার্ক, ব্যাস বাস পার্ক। এটা হচ্ছে পোখরা থেকে মোটামুটি 4-5 কিলোমিটার দূরে। তো সেখান থেকেই ঘান্ডুক যাওয়ার বাস পাওয়া যায়। বাসের টিকিট মোটামুটি কেটে নিয়েছিলাম। তো পোখরা থেকে আবার এই ব্যাস বাস পার্কে আসতে নিল আমাদের 50 টাকা করে, 4 জনকার 200 টাকা। আর এখান থেকে ঘান্ডুক যাওয়ার জন্য বাসের টিকিট কেটে নিলাম, আমাদের 4 জনকার পড়লো 2000 টাকা, অর্থাৎ মাথা পিছু 500 টাকা করে নেপালি টাকায় আমরা পৌঁছে যাব ঘান্ডুকে। ঘান্ডুক যাব, তো ব্যাগ বাসের ছাদে তুলে দিয়েছি। তো খাওয়ার জন্য সেরকম কোনো কিছুই নেই, তাই সস্তায় পুষ্টিকর হিসেবে কিনে নিলাম কলা 1 ডজন। তবে আমাদের কলকাতা বা আমাদের ভারতে সস্তাতে পাওয়া গেলেও নেপালে মোটেও এটা সস্তা নয়। তো এই পেছনের ফলের দোকান থেকেই নিলাম 200 টাকা ডজন। 200 টাকা ডজন পড়লো, 12 পিসের দাম 200 টাকা। তো আরেকটা ছিল লোকাল কলা, সেইটাতে ওরা ডিসকাউন্ট করে 180 টাকা দাম, ওরা ডিসকাউন্ট করে 170 টাকায় দিল। আর মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টি কিনতে, দেখলাম জিলিপিটাই টাটকা হচ্ছে। তো 1 পিস জিলিপির দাম বললো এরা 30 টাকা, মানে 4 জনকার নিলে 120 টাকা। মিনিমাম এই টাকায় আমাদের ওখানে 800 গ্রাম জিলিপি হয়ে যাবে। তো সেই বুঝে আর নিলাম না, কলারাই আপাতত নিইনি। সাথে চানাচুর, টোস্ট প্যাকেট এই সমস্ত কিছু আছে, এইগুলো দিয়েই আমাদের মোটামুটি ব্রেকফাস্টটা হয়ে যাবে। এবার দেখা যাক বাস কখন ছাড়ে। এই হচ্ছে আমাদের ঘান্ডুক যাওয়ার বাস, পোখরা, নয়াপুল, বিরেথি, ঘান্ডুক, এই বাসে করেই যাব। এটা হচ্ছে বগলুর বাস স্টপ বা ব্যাস বাস স্টপ। এখান থেকে সব ঘান্ডুক যাওয়ার গাড়িগুলো ছাড়ে। এই হচ্ছে লোকেশান, এই হচ্ছে পাহাড়ি দূরের ভিউ।
এদিক দিয়ে গিয়েই সোজা গেলে আপনারা পোখরা লেক পেয়ে যাবেন, লেক সাইড পেয়ে যাবেন, নিচের দিকে নামছে তো পোখরা লেক সাইড ওটা। বেশিরভাগ ক্ষেত্রে বাসের মাথাতে তুলে দেওয়া হয়েছে। পোখরা থেকে ঘান্ডুকের দূরত্ব মিনিমাম 60 থেকে 70 কিলোমিটার। তো এই দূরত্ব যেতে আমাদের মোটামুটি সময় লাগবে কমপক্ষে 3 ঘন্টা নেওয়ার কথা বাসেতে। এবার দেখা যাক কতটা সময় লাগে। তো এখানে একটা বাস সার্ভিসের নিয়ম হচ্ছে, আপনারা যদি আগে টিকিট নাও কাটেন কিন্তু আগে বাস স্টপেজে বা বাস টার্মিনাস যেখান থেকে বাস ছাড়ে সেখানে এসে আপনাকে আগে সিট রিজার্ভ করতে হবে, তারপরে আপনারা টিকিট কাটেন। নয়তোবা আপনারা এসে ডাইরেক্টও টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আপনারা বাসে উঠতে পারেন। বাসের ড্রাইভার যেরকম বললেন, রাস্তা এখান থেকে বেশি নয়, অল্প 60 থেকে 70 কিলোমিটার মতন, কিন্তু রাস্তা খুবই খারাপ, তাই যেতে মিনিমাম 3 ঘন্টার ওপর সময় লাগবে। তো এই যে মান্ডিকে দিয়েছি, এই হচ্ছে আমাদের ঘান্ডুক যাওয়ার বাস। আর 11:50 নেপালি সময় 11:50-এ এই বাস ছাড়বে। আর এখানে মোটামুটি যে যেমন পেরেছে রেখে দিয়েছে। এইভাবেই বাসেতে সমস্ত মালপত্র নিয়ে যায়। উপর ফুল হয়ে গেছে, এবার বাসের হচ্ছে। तू नहीं खाएगा? नहीं। अब टेक टू टाइम ছিঁড়ে ভাজা সে ঘান্ডুক যাওয়ার পথে পোখরাতেই হরিচক মার্কেট। মিনিট 10 হলো দাঁড়িয়ে আছে বাস। আর এই যে ফলের দোকানগুলো দেখছেন, এগুলো শুধু ফল নয়, এগুলো হচ্ছে মুদিখানা দোকান, যেখানে একসাথে ফলও বিক্রি হয় এবং গ্রোসারি আইটেমও বিক্রি হয়। বাস এইমাত্র রওনা দিল হরিচক থেকে ঘান্ডুকের উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে দেখলাম রাস্তায় নেপালি পুলিশ দুজন উঠলেন বাসেতে এবং যাতায়াতের কিছু রুলস বা কিছু ওনাদের ট্রাফিক আইন যাত্রীদের সামনে তুলে ধরলেন। তবে নেপালি ভাষায় বলার জন্য আমরা তা কিছুই বুঝতে পারিনি। मलाई हतार छैन, बिस्तारै चलाउनुहोस् भन्नुपर्छ कि चालकलाई हताउनु भएन है तपाईँहरूले। अनि चालकले लाइसेन्स है सुरक्षित यात्राको चाहिँ शुभकामना है तपाईँहरूलाई। नमस्कार। পাহাড়ি রাস্তায় চলতে তো দারুণই লাগছে, মানে ভালো লাগছে বেশ। ওয়েদারটা এর মধ্যে প্রায় রোদ্দুর, মিঠে রোদ যাকে বলে, সেই মিঠে রোদ টাইপের হয়ে গেছে আর ভালো যায়। এবিসি ছাড়াও আপনারা যদি মনে করেন যে আপনারা ঘান্ডুক গ্রামটা ঘুরবেন, তার জন্য আপনাদেরকে ইমিগ্রেশন অফিস থেকে পারমিশনটা করাতে হবে। মানে পারমিশন করালেই তবেই আপনারা এই ঘান্ডুক গ্রামে আসতে পারবেন। আর যারা এবিসি বা এবিসি সার্কিট অন্যান্য ট্রেকের জন্য আসছেন, তাদেরকে তো ইমিগ্রেশন অফিস থেকে এই পারমিশন করাতেই হচ্ছে। ও বাস এই মুহূর্তে নাউডান্ডা বাস স্টপে এসে পৌঁছেছে। তো এখানে মোটামুটি ছোট ছোট জায়গাতেই একটা একটা করে বাস স্টপ। তো দূরের সিনারিগুলো যা বলবো, মানে মুগ্ধতায় ভরে যেতে হচ্ছে, কিছু জাস্ট বলার নেই। সত্যি পাহাড়ের রূপকথাগুলো এক একটা জায়গায় এক একটা গল্পের নির্দেশনা করে। যেমন দার্জিলিংয়ের পাহাড়ের সৌন্দর্যতা আলাদা, সিকিমের পাহাড়ের সৌন্দর্যতা আলাদা, উত্তরাখণ্ডের আলাদা, কাশ্মীরের আলাদা, তো নেপালেরও আলাদা। মানে এদের নির্দিষ্ট কিছু ছাপ আছে। আর যেমন আমরা প্রতিটা মানুষ তাদের নিজের চারিত্রিকগত দিক থেকে যেমন আলাদা, তেমনি প্রতিটা জায়গার পাহাড় তাদের জন্মগত সূত্রে এক হলেও তাদের ভালো লাগা বা তাদের সৌন্দর্যের জন্য তারা একে অন্যকে পিছনে ফেলে দেয়। সত্যি এই ভালো লাগাকে যে কি বলে কম্পেয়ার করব, তার কোনো ভাষা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না।
পাহাড়ের নিচে যেগুলো দেখছেন ধাপ কাটা আছে, ওগুলো হচ্ছে আসলে ধাপ চাষ করা হয়। এইভাবে পাহাড়ের প্রবাহমান জলধারাকে আটকে ধাপ কেটে পাহাড়ের গায়ে চাষাবাদ করা হয়। তো এই সমস্ত ক্ষেত্রে বিভিন্ন রকমের শাকসবজি এবং ধান চাষও করা হয়ে থাকে। এই মুহূর্তে আছি ঘান্ডুক যাওয়ার পথে অন্নপূর্ণা চারের কাস্কি মার্কেটে। তো এটাও একটা গ্রাম্য একটা মার্কেট। সাধারণত ট্রেকিং সামগ্রী এখানে প্রতিটা দোকানে দোকানে দেখা যায়। আর তাছাড়া নিত্য প্রয়োজনের জন্য যে সমস্ত জিনিস লাগে সেই সমস্ত কিছুই পাওয়া যায়। सामान त अहिले त आज भोलि त म भ्याउँदैन हौ यार। होइन म त पर्स्याङमै हो त्यहाँ त एनआइएमबी ब्याङ्क एनआइएमबी ब्याङ्क र हाम्रो दोकान एउटै घरमा छ क्या। त्यहाँ दोकानबाट তো এটা হচ্ছে বাস কম, আমাদের ট্রান্সপোর্টের গাড়ি বেশি। মোটামুটি গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে চালের বস্তা, ফলের পেটি, ঠিক আছে, সিলিন্ডার, সমস্ত কিছু ওপরে ভর্তি, এদিকে ভর্তি, এখানে ইভেন জ্যান্ত মোরগও আছে। মোটামুটি বাসের মধ্যে এমন কোনো জিনিস নেই যে উঠতে বাকি আছে। তো এটা মনে হচ্ছে মানে পাবলিক বাস কম আর ট্রান্সপোর্টের গাড়ি বেশি, সেই ট্রান্সপোর্টের গাড়িতেই আমরা যাচ্ছি আর কি। তো প্রথমে কিছু প্যাসেঞ্জার উঠেছিল, তো এখন তার সাথে এই সমস্ত জিনিসগুলো চলছে। তো বাস এখানে কি বাজার, ওই কাস্কি বাজারের পর এসে মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে আছে। তো এখানে সমস্ত মালপত্র লোডিং আনলোডিং হচ্ছে। তো পেছনে সিলিন্ডার ভরছে বাসের ভেতরে। তো যেহেতু আমরা পাবলিক বাসে করে এসেছি, তো তার তো কিছু একটা জিনিস ভোগ করতেই হবে, তাই দাঁড়িয়ে আছি। আপাতত বাস এখনও ছাড়িনি, দেখা যাক কখন ছাড়ে। এখন ঘড়িতে সময় প্রায় কটা বেজেছে এখন, প্রায় মোটামুটি 2:14 বাজে। তো আমাদের আর একটা করে যে বাসের স্লিপ ছিল, তো সেটা রাস্তাতেই এক জায়গায় চেকিং পয়েন্টে চেকিং করে নিয়ে নিল। আর একটা ফাইনাল পাস যেটা রেখে দেওয়া হলো, যেটা ঘান্ডুকে চেকিংয়ের সময় আমাদের লাগবে। আমু ঘান্ডুক, মোহরিবা হিডেন লেক আর অন্নপূর্ণা রেঞ্জ ভিউ। এখানে মোটামুটি শর্ট ট্রেক আছে। এখান থেকে মোটামুটি এই পাহাড়ির ওপরে 30 থেকে 40 মিনিট পর্যন্ত গেলেই এই হিডেন লেকটা পাওয়া যাবে, আর এই অন্নপূর্ণা রেঞ্জ ভিউ রেস্টুরেন্টেও পৌঁছানো যাবে। তো আবার চললো অ্যাজ ইট ইজ আমাদের বাস। এরকম নাচতে নাচতেই যাচ্ছি আমরা। ঘড়িতে সময় এখন নেপালি সময় 3:05। এরই মধ্যে ঘান্ডুক যেতে এখনও 10 কিলোমিটার মতন বাকি। তারই মাঝখানে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। বাসের ছাদ থেকে ব্যাগপত্র নামিয়ে নেওয়া হয়েছে, ড্রাইভার নামিয়ে দিয়েছে। এবার জানি না আজকে আমরা আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো কিনা, কেননা যদি বেশি বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদেরকে ওখানেই থেকে যেতে হতে পারে। আর যদি একটু বৃষ্টি কম থাকে তাহলে আমরা চেষ্টা করব সামনের দিকে এগিয়ে যাওয়ার, কেননা যতটা আমরা এগিয়ে যাব ততটা তাড়াতাড়ি আমরা কালকে সকালবেলা আমাদের মেন ট্রেক যেটা সেটা শুরু করতে পারবো। এর মধ্যে মোটামুটি রাস্তাঘাট সম্পূর্ণ ভিজে গেছে আর প্রচুর জোরে ঠান্ডা হাওয়া বইছে, আর তার সাথে সাথে টেম্পারেচারও হুড় করে নেমে যাচ্ছে। তো বুঝতেই পারছি যেখানে নেপালে ছিলাম আমরা প্রায়
35 থেকে 40 ডিগ্রি কাছাকাছি গরমে। এখন মোটামুটি টেম্পারেচার সেখানে হয়ে গেছে প্রায় 20 থেকে 15 ডিগ্রির আশেপাশে। তবে এখানে একটা জিনিস দেখলাম, যে কোনো মানুষকে তার মালপত্র সমেত বাস তার নির্দিষ্ট গন্তব্যে দিয়ে আসে তার যাতায়াতের রাস্তা ছেড়ে, আবার পুনরায় ব্যাক করে চলে আসে তার নির্দিষ্ট গন্তব্যের রাস্তায়। মোটামুটি লাস্ট 10 থেকে 12 কিলোমিটার এইরকম রাস্তা দিয়ে আমাদের পৌঁছাতে হবে ঘান্ডুকে। ঘান্ডু গ্রামটি সাধারণত পোখরা শহর থেকে যে 60 কিলোমিটার দূরত্বে অবস্থিত, এই 60 কিলোমিটার দূরত্ব কিন্তু ফ্ল্যাট নয়, সোজা এলিভেশনে ওপরে উঠতে হবে। মানে পোখরা শহর থেকে একদম 60 কিলোমিটার ওপরে উঠে গেলেই তবে এই ঘান্ডু গ্রামটি পাওয়া যাবে। এবার বাকি রাস্তাটা এই রকমভাবে দুলতে দুলতেই আমরা পৌঁছাবো ঘান্ডু গ্রামে। এই যে বাস এত অব্দি এসে আমাদের ছেড়ে দিল। এবার এইখান দিয়েই ওপর দিয়েই আমরা যাবো সিঁড়ি দিয়ে ঘান্ডুকের আপার দিকে। এখান দিয়েই যেতে হবে ঘান্ডুক। প্রথম পা রাখলাম, শুরু হলো আমাদের নর্মাল ট্রেক। ঘড়িতে সময় এখন 3:50। তা আমরা এই মুহূর্তে ঘান্ডুক বাস স্টপেজ থেকে হাঁটা শুরু করে দিয়েছি। আর যেহেতু জল পড়ছিল, তাই আজকে যেহেতু পোখরার মার্কেট থেকে আমরা কিনে নিয়েছিলাম এই পঞ্চুগুলো, দরদাম করে দাও আমাদের আজ থেকেই কাজে এসে গেছে। মোটামুটি বরফ বৃষ্টির যে কনকনে ভাব, সেই কনকনে ভাবটা আছে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আপার ঘান্ডুকের দিকে। সামনে এগোচ্ছে মান্ডি, অমিত, দ্বীপ। এখানেও দেখছি খচ্চরের সেই আধিপত্যটা আছে। মানে এটা মনে হয় আপাতত ঘান্ডুক অবধি পুরোটা থাকবে। সি দিস এলিভেশন, এই এলিভেশনে আমাদের উঠতে হবে। মানে প্রথম দিনই একটা হাতে খড়ি আমাদের হচ্ছে, তার সাথে বৃষ্টি পড়েছে একদম। কথাতে বলে না, একে রক্ষী নেই তার ওপর সুগ্রীব দোসর। সেক্ষেত্রে এখানে দোসর রয়েছে এই বৃষ্টি। মোটামুটি এই বৃষ্টিতে ব্যাগ নিয়ে উঠতে একটু কিঞ্চিত সমস্যা হচ্ছে। मंडी को दर्द हुआ? मंडी दर्द हुआ? नहीं, अभी तक तो नहीं हुआ। वो देखिए अन्नपूर्णा का पिक दिखा रहा है। हम लोग इंडिया के वासी है, बांग्ला भी बोलेंगे और हिंदियों बोलबो। इंग्लिश शुद्ध इंग्लिशटाই চলবে। প্রথমে উঠে এতগুলো সিঁড়ি ক্রস করতে হবে ভাবিনি, প্রথমেই ফেটে গেছে। আনএক্সপেক্টেড যে একদম প্রথমেই উঠে এইভাবে সিঁড়ি ভেঙে ঘান্ডুকের হোটেলে পৌঁছাতে হবে। ঘান্ডুক 1940 মিটারে। এই যে আমরা ঘান্ডুক গ্রামে প্রবেশ করতে চলেছি। আর এটা এদিকে যাচ্ছে। মোটামুটি 10 থেকে 15 মিনিট উপরে হেঁটে চলে এলাম একদম ঘান্ডুক ভিলেজের সামনে। আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের প্রথম পড়াও যেখান থেকে শুরু হচ্ছে। এই মুহূর্তে চলে এলাম আমাদের অন্নপূর্ণা বেস ক্যাম্পের প্রথম ধাপে
ঘান্ডুক গ্রামে। তো এখন প্রায় 4টের বেশি বেজে গেছে, আর বৃষ্টিও থেমে গেছে, রোদ্দুর একটু বেরিয়ে গেছে, তাই আবার চলেছি। যদি যতটা পারা যায় ততটা আমরা উপরের দিকে চলে যাব। লেটস গো। হ্যাঁ, तो ठीक है, बहुत स्टेमिना चाहिए। হ্যাঁ, আচ্ছা, এই গাছে বড় বড় ফলগুলো আছে, কি মান্ডি এগুলো? এগুলোর নাম কি? अंजीर। কি কাজে লাগে যদি একটু বলা হয়? শরীরে ব্লাড সার্কুলেশন ভালো করে আর ইন্টেস্টাইনের লেয়ারটাকে স্ট্রং করে, যাতে ডাইজেস্টিং পাওয়ার ভালো হয়। কয় দেখি কে বলছে, মুখটা একটু দেখি। এই তো, আমি খাই अंजीर। আচ্ছা, আঞ্জিরও খায়? কারণ আমার মা শরীরটা ভালো ছিল না, তো তারপর থেকে আমি রিসার্চ করতে আচ্ছা আচ্ছা, মানে ওই আর কি আমাদের গ্রামে গঞ্জে আর কি, যেটা আর কি লোকাল ভাষায় ডুমুর বলে, সেটাকেই এখানে পাহাড়ি ভাষায় আঞ্জির বলে। মানে এটা সাইজটা বড় ডুমুর। শুরু হয়ে ওই যে নিচে থেকে সব আসছে। তো আজকেই এতটা কষ্ট করতে হবে জানা ছিল না, ভেবেছিলাম হয়তো মিনিট 10 হাঁটতে হবে, কিন্তু 10 মিনিট ছেড়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটছি। মানে আপার ঘান্ডুকেও আসা যাচ্ছে না। তো হাঁটার সাথে সাথে আমরা বুঝতে পারছিলাম যে পরবর্তী দিনগুলিতে আমাদের সামনে কোন রকম চ্যালেঞ্জ আসবে, তাই আমরা চেষ্টা করছিলাম সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে আজকের দিনে যতটা পারা যায় ততটা সামনের দিকে এগিয়ে যেতে। বৃষ্টির পর হাঁটতে অসুবিধা হচ্ছিল, যেহেতু আমরা ট্রেকিং শু পরিনি। তবে প্রকৃতির এই রকম মনোরম দৃশ্য দেখে আমরা এগিয়ে চলেছি আপার ঘান্ডুকের দিকে। আ যাও, দেখো এখন দাঁড়িয়ে আছে। প্রথম দিনই যে বাস থেকে নেমে আমরা এতটা ট্রেক করে ফেলবো সেটা আমরা ভাবিনি, তাই বেশ কিছুক্ষণ চলার পর একটু অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম। কিন্তু সন্ধ্যাও তার সাথে সাথে তাড়াতাড়ি হচ্ছিল, সেই জন্য দ্বীপ আমাদের তাড়া লাগাচ্ছে যাতে আমরা তাড়াতাড়ি একসাথে এই পথটা অতিক্রম করে ফেলি। চলিয়ে এগো থাক, এগো থাক, এগো থাক। আমার ক্ষেত্রে কী বলতো, আমার মানে বিশাল একটা ল্যাঙ্গুয়েজ সমস্যা হয়ে গেছে। কী বলতো তুই, ওই সারাদিন মানে হিন্দিতে বলতে হয়, হিন্দিতে। আমরা এই মুহূর্তে এই যে লোয়ার ঘান্ডুক থেকে যাব এই সিঁড়ি দিয়ে আপার ঘান্ডুকে। তো এই হচ্ছে এখানকার সিনারিও, বিউটিফুল। আর ওই যে পর্বতের একটা পিক দেখা যাচ্ছে, জানি না ওটা এবিসি না মাচাপুচারে, বুঝতে পারা যাচ্ছে না। तो ये माचा पूछा रहे क्या? वो माचा पूछा रहे? ओए दिस वन? ओ ये माचा पूछा रहे। এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে পাস করছি সেটা হচ্ছে ঘান্ডুক থেকে আপার ঘান্ডুক হয়ে চুমরং যাওয়ার রাস্তায়। তো এইখানে মোটামুটি প্রতিটা জায়গায় গ্রামের ভেতরে ছোট একটা মার্কেট আছে, এবং তার সাথে প্রতিটা জায়গায় গ্রামের বাড়ি সহ আছে। নানা রকমের গেস্ট হাউস, লজ, রেস্টুরেন্ট সবই মোটামুটি অ্যাভেলেবেল আছে। তো এইটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। মোটামুটি ভেবেছিলাম হয়তো এখানে সেরকম কিছু অ্যাভেলেবিলিটি পাবো না, তো মোটামুটি দেখছি অনেকটা চলে আসার পর সমস্ত কিছু পর্যাপ্ত পরিমাণেই আছে। দেখতে পাচ্ছেন এই ভিউটা, লুক অ্যাট দিস। এই যে সামনে মোটামুটি আইস পিক কিছু দেখা যাচ্ছে, তার সাথে চলছে মেঘেদের আনাগোনা। এই বড় মেঘটার পেছনেই আছে অন্নপূর্ণার ওয়েস্টার্ন পিক। ওই রাস্তা দিয়ে এসে আমরা এখন আবার এই রাস্তা দিয়ে যাব চুমরংয়ের উদ্দেশ্যে। জানি না চুমরং আজকে যাওয়া হবে কি না, জানি না আজকে চুমরং যেতে পারবো কি না, তবে চেষ্টা করব
যতটা সামনের দিকে এগিয়ে যাওয়া যায় ততটা এগিয়ে যেতে, কারণ এখন প্রতিদিনই প্রায় দুপুর 2টোর পর থেকে ওয়েদার খারাপ হচ্ছে। তো বৃষ্টি হয়ে গেলে এই সমস্ত ওয়েদারে একদমই চলা যাবে না। তাই চেষ্টা করছি আপার ঘান্ডুক ছাড়িয়েও যদি এগিয়ে যাওয়া যায়। রাস্তায় আমরা জানতে পারলাম ঘান্ডুক থেকে চুমরঙের মধ্যেই কুমরং বলে একটি জায়গা আছে। সুতরাং তাই মনস্থ করলাম আজকের দিনটা আমরা কোনো প্রকারে কুমরঙেতেই পৌঁছবো এবং সেখানেই থাকবো। ওই হাতে লাগছে তো আমার। এটা হচ্ছে ঘান্ডুক গ্রামের গ্রামবাসীদের ঘরবাড়ি, একদম পাহাড়ের কোলে সবুজ দিয়ে ঘেরা। নামটা কেমন লাগছে? ভালো না? চলো। পাহাড়ের কোলে শান্তির নীড়। পাহাড়ের কোলে শান্তির নীড়। এই সময় এখন 5:25 আর আমাদের কলকাতার সময় 5:10, নেপালি সময় 5:25। সূর্য পাহাড়ের পিছন দিকে চলে গেছে আর আমরা এই মুহূর্তে ঘান্ডুক ভিলেজ ক্রস করে গেছি। তো ক্রস করে আমরা ওই দিকের পাহাড়িতে যে একটা হোটেল আছে, এই যে ওই দিকের হোটেলের যে পাহাড়িতে আছে হোটেল, ওই পাহাড়িতে আজকে আমরা থাকবো। যতটা ফর্ম ফিল আপ করলাম, বুঝলি? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। আমরা ফার্স্ট হ্যাঙ্গিং ব্রিজ পেরোতে চলেছি। ফার্স্ট হ্যাঙ্গিং ব্রিজ। ফার্স্ট আমাদের হ্যাঙ্গিং ব্রিজ পেরোনো। আমরা এই রাস্তা দিয়ে সেই পাহাড়ের উপরেতে যাব। আর এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। আগে মান্ডিয়ার হয়ে গেছে, দ্বীপ গেছে, এবার আমি যাব। আর এই হচ্ছে এখানে ঝর্ণা বইছে, অসম্ভব সুন্দর প্রাকৃতিক ভিউ, মানে যা বলে বোঝানো যাবে না। দারুণ দারুণ, দুর্দান্ত। ওম নমঃ শিবায়, এই স্লোগান কি আমরা ভুলতে পারি? যেখানেই যাই, অন্নপূর্ণা হোক বা কেদারনাথ বা অমরনাথ, সব জায়গাতেই শিব আর শিব। দেখ ফুল অ্যাডভেঞ্চারাস ট্রেক ভাই, দেখ ট্রেলটা দেখ, মান্ডিকে কি সুন্দর লাগছে দেখ এখান থেকে ভিডিওতে। মান্ডি হারিয়ে গেল। তো তীর্থযাত্রা আর প্রাকৃতিক যাত্রা, এই দুয়ের মধ্যে বেসিক একটা কনসেপ্ট আছে। তো এখানে হয়তো তীর্থযাত্রার ক্ষেত্রে আপনারা হয়তো মানুষের সুবিধার্থে সেই যাত্রা পথে যাওয়ার জন্য তো গাড়ি পাওয়া যায়, গাড়ি নয়, তো খচ্চর পাওয়া যাবে, ডুলি, পালকি, এগুলো সব পাওয়া যায়। তবে এখানে নির্দিষ্ট গন্তব্যে হোটেল বা হোমস্টে বা ট্রেকার হাউস থাকলেও আপনাদেরকে এই মাঝের যাত্রাগুলো কিন্তু পায়ে হেঁটেই করতে হবে।
তো এর মধ্যে আলাদা একটা অভিনবত্ব আছে। পাহাড়ি জায়গায় পাহাড়িভাবে বা পাহাড়ি লোকেদের সাথে নিজেকে একাত্ম করতে এবং আঁকাবাঁকা পথে জীবনের সরলতাকে খুঁজে পেতে এবং জীবনের যে ওঠা নামা যে সমস্যাগুলো আছে সেগুলোকে দূর করতে অবশ্যই আমার মনে হয় প্রাকৃতিক অ্যাডভেঞ্চার করা প্রয়োজন। কেননা জীবনের এই অ্যাডভেঞ্চারগুলোই আপনাকে শিক্ষা দেবে আপনি কিভাবে আপনার জীবনের ওঠা পড়াগুলোকে কীভাবে সামলে উঠতে পারবেন। এই রাস্তা দিয়ে এলাম, পাহাড়ি জঙ্গল, আর এই রাস্তা দিয়ে আমরা উপরে উঠব। মহান লোক একসাথে হাঁটছে বুঝলি এখানকার একটা স্থানীয় আম্মাজির সাথে কথা হলো। তো আমরা ঘান্ডুগ্রাম ফেলে রেখে এসে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কুমরং, আর কালকে যেখানে আমরা যাব সেটা হবে চুমরং। আগে কুমরং, তারপর চুমরং, তারপর হচ্ছে নিচে চিমড়োখোলা। সত্যি যা নাম, একটা নাম মনে রাখতে গিয়ে আর বেশ কয়েকটা নাম ভুলে যেতে হবে। এই হচ্ছে রাস্তার এলিভেশন। আর ঘড়িতে সময় হচ্ছে 5:52। তবুও রোদ্দুর দেখা যাচ্ছে আর সূর্য এদিকের পাহাড়ির পিছনে চলে গেছে। ইধার সে চুমরং যাবার রাস্তা মোটামুটি এতটা এসেছিলাম। ও ঘান্ডুগ্রাম থেকে চুমরংয়ের দূরত্ব মোটামুটি 12 কিলোমিটার। তবে আমরা ঘান্ডুগ্রাম ফেলে রেখে অনেকক্ষণ হলেও চলে এসেছি। এখন যে জায়গা থেকে চুমরংয়ের দিকে যাচ্ছি সেখানে দেখলাম চুমরং আর মাত্র 7 কিলোমিটার দূরে। তবে সূর্য কিছুক্ষণের পরই অস্ত চলে যাবে আর আলোটুকুনি পাবো না। এরা কীভাবে ট্রেকিং করে নামছে। আমাদের মান্ডি দাঁড়িয়ে আছে, এক বুলের সাথে এক বুলের সাক্ষাৎ হচ্ছে, নামতে চাইবে না। এক বুলের সাথে আর এক বুলের সাক্ষাৎ হয়ে গেল। এই মিটআপের নাম কি? ও হোয়াট এ ন্যাস্টি ওয়ে। কি মনে করছেন এবিসি খুব সোজা? করতে পারলেই सोजा। तो ये आगे जो जगह है उसका नाम क्या है जहाँ पर वो होटल है? कुमरंग गेस्ट हाउस। मेरे होटल का नाम है कुमरंग गेस्ट हाउस। कुमरंग गेस्ट हाउस। এইটা হচ্ছে কুমরং যাওয়ার রাস্তা। ওফ, হোয়াট অ্যান এলিভেশন মাইরি। हैट्स ऑफ। वो है घांडुग्राम, वहाँ से हम आए हैं यहाँ पर पैदल चल के। आओ तुम भी आओ मेरे वीडियो पे, हाय कर दो। तुम भी कर दो हाय। हाय। ওরা কিন্তু আমাদের জন্য উপরে আর আসতে পারছে না, যেহেতু আমরা এইখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে একটু জল খাচ্ছিলাম। তো তার জন্য ওরা ওখানে বসে ওয়েট করছে কখন আমরা এখান থেকে উপরে উঠবো আর ওরা উপরে আসবে। আমরা যেটা দিয়ে এসেছি সেটা হচ্ছে ট্রেকিং রুট। আর এই ঘান্ডুগ্রাম থেকে কুমরংয়ে আসার পর্যন্ত সাধারণত এই টেরাবেকা রাস্তাগুলো হচ্ছে মোটরেবল রুট, মানে ট্রি হাউসে আর কি খাবার দাবার বা
বা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্য। তো সময় এখন কত? সময় এখন সন্ধ্যা 6:23। এখনও যথেষ্ট আলো আছে। সাধারণত এখানে 7টা সাড়ে 7টা অবধি মোটামুটি আলো পাওয়া যায়। মরুতীর্থ হিংলাজ যেটা আছে পাকিস্তানের বালুচিস্তানে। তো যখন বালুচিস্তান পাকিস্তান একবার করেনি তখন চালু ছিল। আর ওটা আমাদের সতীপীঠের 51 সতীপীঠের মধ্যে অন্যতম। हिंगलाज माता व पाकिस्ताने नानी देवी बोला है, नानी देवी का मंदिर। नाम क्या है आपका? नाम दीक्षा, चित्सा, दीक्षा। तो এই যে আপনাদের সাথে পরিচয় করালাম একটা নেপালি মেয়ে দীक्षा। ও সাধারণত স্কুল থেকে বাড়ি আসছে। তো কুমরং থেকে ডেলি স্কুলে যায় 2 থেকে 2.5 ঘন্টা হেঁটে, আবার 2 থেকে 2.5 ঘন্টা হেঁটে আবার স্কুল থেকে বাড়ি আসে। তো রাস্তাতেই দেখা। তো ওদের একটা গেস্ট হাউস আছে, সেখানে ও আমাদেরকে যাওয়ার জন্য ইনভাইট করলো। খেলে নাকি থাকা ফ্রি, খানে সে রেহনা ফ্রি আর কোটি ফ্রি। তো সেখানেই যাচ্ছি। ওর কথা শুনে মিষ্টি একটা মেয়ে। দেখা যাক। ওর গেস্ট হাউসের নাম হচ্ছে কুমরং গেস্ট হাউস। তো ওই হচ্ছে কুমরং গেস্ট হাউস। সামনেই হচ্ছে মাউন্ট অন্নপূর্ণা। আর ওই যে এখান দিয়ে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাউন্ট ফিস্টেল। তো আমরা মোটামুটি আজকে আমাদের যে ডেস্টিনেশন ছিল সেই ওদিক থেকে চারিদিকে চাঁদও মোটামুটি সুন্দরভাবে উঠে পড়েছে। যেহেতু পূর্ণিমা আছে, বুদ্ধ পূর্ণিমা আছে, তো এই রাস্তা দিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের কুমরংয়ের গেস্ট হাউস। আজকে আমাদের যে অভিযান ছিল এবিসি অভিযানের, মোটামুটি যেখানে অবধি আমাদের স্টে করার কথা ছিল সেটাকে টুপকে আমরা অনেকটা দূরই চলে এসেছি চুমরংয়ের আগে। দেখা যাক, এতে আমাদের ক্ষেত্রে ভালোই হলো, কেননা বৃষ্টি বাদলের দিন শুরু হয়ে গেছে। তো প্রতিদিনই বেলা বাড়লেই বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তাই আমরাও চেষ্টা করব কালকে যতটা তাড়াতাড়ি চুমরং ক্রস করে ডোভানের দিকে এগিয়ে যাওয়া যায়। কুমরং গ্রামের একদম উপরিভাগে চলে এসেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রতিটি বাড়ির চাল থেকেই আমরা মাউন্ট অন্নপূর্ণা ও মাচাপুচারের পরিষ্কার চূড়াগুলিকে দেখতে পাচ্ছি। এই যে ফিস্টেল আর অন্নপূর্ণা মোটামুটি এখানে বলেছিল 800 টাকা খাবার আর 650 টাকা হচ্ছে ব্রেকফাস্ট, সব মিলিয়ে 1450 টাকা। তো ওনাকে ইমপ্রেস করে মোটামুটি টোটালটা 1000 টাকায় করেছি। তো 1000 টাকায় ওনাকে হাতে পায়ে ধরে নিয়েছি নানা রকম কথা বলে। আপনারাও চাইবেন এখানে আসে ইমপ্রেস করতে, যাতে ওনারা রাজি হয়ে যান। আর সত্যি নেপালিরা মন থেকে প্রাণ থেকে ট্যুরিস্টদের ভালোভাবে ওয়েলকাম করেন এবং ওনারা সত্যি মন থেকে খুব ভালো। তো আমরা এখন রুমও পেয়ে গেছি, খাবারও কিছুক্ষণের মধ্যে দেবে। চলুন আপনাদেরকে রুমে নিয়ে যাই। আর এই জায়গাটার দৃশ্যটা খুব সুন্দর, কালকে সকালে হয়তো ভালো করে দেখাতে পারবো। এখন প্রায় 7টা বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ ছবি তো তোলা যেতেই পারে। এদিকে তাকিয়ে ফেল করে কর না, এখান থেকে ছবি উঠবে। আমার ডান দিকে কেউ একজন আসলে ভালো হতো। আমার ডান দিকে একজন আয়, আমার ডান দিকে। ছবি উঠছে এটা, চলো। এই যে ওটা হচ্ছে ফিস্টেল আর এটা হচ্ছে এবিসি। এখান থেকে আমরা চলে যাব আর এদিক দিয়ে। আর এই মোটামুটি হচ্ছে আমাদের দি কুমরং গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। তো এইখানেই আমরা আছি, চলুন। আচ্ছা, রাত্রিরে তো চা বানিয়ে খেয়ে নেব।
দেখেছি এই আটটা একটা জিনিস খুব কমন আছে, তো এখানে শ্রীকৃষ্ণের ছবি আছে, শুভলাক আছে, তো এইগুলো প্রতিটা জায়গায় আছে, এই যে ঘট বসানো দুটো জায়গায়। তো উনি আমাদের মোটামুটি বাইরেতে চা করতে অ্যালাউ করে দিয়েছেন। তো এই হচ্ছে আমার রুম, এখানে দুজন আছি আপাতত, যেখান থেকে সোজা সুজি দেখা যাচ্ছে এবিসি আর এমবিসি। কেন থিঙ্ক এইটা মানে স্বপ্নর থেকেও মানে কি বলবো, এরকম পাহাড়ের কোলে শুয়ে আছি, মানে ভাবাই যায় না। ব্যাপার। আর এইটার একটা রুম দিয়েছে, এখানে মান্ডি আর আমাদের অমিত চুজ করেছে। আর এখান থেকেও ভালোভাবে দেখা যাচ্ছে এবিসি আর এমবিসি। দিদিকে আরেকবার দিদি, আমরা তো চা খেতে ভালোবাসি, তো আমাদের কাছে চায়ের সমস্ত কিছু আছে। আপনি যদি পারমিশন দেন তাহলে কি আমরা বাইরে থেকে চা ফুটিয়ে খেতে পারি? ও শিওর শিওর শিওর, করো করো করো, তোমরা করো করো, কোনো অসুবিধা নেই। তো চলো, লেটস হ্যাভ এ কাপ অফ টি ইন ফ্রন্ট অফ এবিসি অ্যান্ড এমবিসি। ওহো, যেটা আমার স্বপ্ন ছিল সেই স্বপ্নটা বাস্তবায়ন করছি। হ্যাঁ, আপনারা এর সাক্ষী থাকবেন। বলো সামনে থেকে প্লাস্টিকের বোতলটা সরা, চলে যাবে। আর চিন কাগজটা সরা, আমার বাটিটা। এদিকে দেখে চামচ আছে, চামচ আছে তাড়াতাড়ি। এখন আমাদের চা খাওয়ার জন্য তন্ময় চা করছে। এই আমাদের লম্বা রিলস বানা, লম্বা রিলস। ঘরেতে আমার ফোনটা রেখে এসেছি নাকি? ফোন নিয়ে এসেছি। এইরকম পরিস্থিতিতে কিছুই আর বলার থাকে না, দু চোখ সার্থক করে শুধু দেখতে হয় আর স্মৃতির মধ্যে রেখে দিতে হয়। শেফ তন্ময় রান্না করছে। Yes, I am the chef, only one chef in our group, in our trekking group. It's time to let's have a cup of tea. চা একটু মিষ্টি মিষ্টি খাবি তো? হ্যাঁ, বাইরে বিশাল ঠান্ডা। কোথায় হাওয়া দিচ্ছে দেখ না, এই দেখ হাওয়া দিচ্ছে দেখ, হাওয়া দিচ্ছে। এখন 7টা বাজে, একটা রিলস নেই, রিলস কি দারুণ দৃশ্য লাগে। দেখ নেওয়া যায় কি দেখ। চা ফুটতে ফুটতে ততক্ষণে পাহাড়ের কোলে সন্ধে এসে আলিঙ্গন করে নিয়েছে। তারই সাথে চলছিল এই চা চক্রের কিছু আইকনিক ছবি তোলা। দিদি সুন্দর করে আমাদের 8টায় ডিনার দিয়ে দিয়েছে, একদম দারুণভাবে, মানে এত সুন্দরভাবে গার্নিশিং করেছে, দেখেই মনে হচ্ছে অনেকটা করে খেয়ে নেবো। খুব সুন্দর করে একদম পরিপাটি করে দেওয়া আছে, ভাত, পাঁপড়, একটা সবজি, একটা আচার, ডাল আর শাক। আমি কালকে যেরকম খেয়েছিলাম এখানে ভেজ থালি এরকমই। আর এইটা হচ্ছে এখানকার ডাইনিং রুম, খুব সুন্দর। और ये दीदी है सब कुछ ऑल इन वन, सेफ है, यहाँ का मालकिन है, सब कुछ है, हमें रहने दिया है मेहरबानी करके। हाय बोल दो दीदी वीडियो में। हेलो, enjoy dinner? दाल भात। दाल भात स्पेशल दाल भात। स्पेशल दाल भात। दीदी एक बात बताइए, यहाँ पर मोटरेबल रोड कहाँ पर है? मोटरेबल रोड गाड़ी चलने वाला रोड माथि माथि परेको। ऊपर से कहाँ जाता है? त चुइले चुइले। और इस तरफ ये धामरुक नहीं जाता? गान्तोकबाट ऊपर ऊपर आएगा त चुइले गयो। अच्छा अच्छा। हम लोग गए नहीं। সত্যি কথা বলতে গেলে কলকাতাতে থেকে কতগুলো দিন যে ভালো খাবার টেস্ট মোটামুটি ভালো। আর এসে মনে পড়ে না এখানে এটা খেলে ভালো, তখন এটা খেলে ভালো। তো ভালো ঝাল মারি। হ্যাঁ, শাকটা বেশ ভালো করেছে, ঘি পি দিয়ে একটা শাকের প্রিপারেশন করলাম,
মানে শাক খেলাম, এই প্রথমে একটা শাকের প্রিপারেশন খেলাম, যেখানে মানে ওই ডাঁটা ফাটা দিয়ে একটা প্রিপারেশন বানানো, যেখানে ঘি দেওয়া হয়েছে, বেশ অন্যরকম খেতে লাগলো। খেয়ে দেখ মিন্ট আছে। তো এরপরে খাবো সবজি ভাত, দেখা যাক সবজি ভাতটা কেমন। চাটনি খাবো। ডাল ভাতও মোটামুটি ভালোই, কালকের মতন যেরকম খেয়েছিলাম চলে যাবে। ভালোই লাগছে, ঠান্ডা জায়গায় গরম গরম ডাল ভাত তরকারি, আর কি চাই বলুন। কি বলবে, আমি তো খেতে ব্যস্ত, একদম কাঁসারের জায়গা করে ডাল ঢালছে দীপ। ডাল খেতে গেলে আবার গরম রে। সবাই খাওয়াতেই মনোযোগী হয়েছে। আর এই সেই চাঁদের আলো পড়েছে অন্নপূর্ণায়, এই যে সাদাগুলো জুম করছি, আর এদিকে হচ্ছে অন্নপূর্ণা, এইটা হালকা সাদা মতন দেখা যাচ্ছে, আর এইটা হচ্ছে ফিস্টেল। ঘড়িতে সময় এখন 8:55। তো আমার পেছনে আছে এবিসি আর এমবিসি মাউন্ট মাচাপুচারে। তো এদিকে উঠেছে আকাশে চাঁদ, আমার মাথার উপরে চাঁদ দেখতে পাচ্ছেন, ঠিক তার উল্টো দিকেই আছে পেছনে অন্নপূর্ণা আর মাউন্ট মাচাপুচারে। তো এক্ষেত্রে হয়েছে কি, আমরা হয়তো খালি চোখে বুঝতে পারছি, কিন্তু ক্যামেরার কোয়ালিটি সেরকম উন্নত না হওয়ার জন্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি না ঠিক কতটা অভিনবত্ব লাগছে, মানে এতটাই অভিনবত্ব লাগছে যে বলে বোঝানো যাবে না। কেননা এরকম ভিউ আমরা আগে পাইনি, হয়তো রাত্রিরে কেদারনাথ গেছি, ঠিক আছে, বা অন্যান্য অমরনাথের ওখানেও ছিলাম, কিন্তু অন্নপূর্ণা 8,000 শৃঙ্গকে এইভাবে দেখে সত্যি জাস্ট মানে ফিদা হয়ে গেলাম, মানে কিছু আর বলার নেই। তার সাথে সাথে ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। আজকের পর্ব এখানেই শেষ। তার সাথে দেখে নিন বুদ্ধ পূর্ণিমায় মাউন্ট অন্নপূর্ণাকে।